আমাকে নির্বাসিত জীবনযাপন করতে হয়েছিল, আমি ফিরে আসি। এই যে ঘটনাগুলো ঘটে, আবার তেমনি আমার কিন্তু 29 বছর লন্ডনে আমার এমপি ছিলেন মার্গারেট থ্যাচার। মাত্র 1000 গজ দূরে আমার বাড়ি এবং তার অফিস ছিল। তার সঙ্গে একাধিকবার আমার দেখা হয়েছিল। এসব কথা একটু বলতে হবে, তাহলে বুঝবেন যে সামগ্রিকভাবে আমি কি আত্মপ্রচার বিমুখ লোক, এবং দিনের এতদিন যে বেরিয়েছে সেখানে আমার মধ্যে 7-8টা ছবি বের হয়েছে, তাও আমার নির্দেশ মতো প্রেসিডেন্ট কার্টারের সঙ্গে, কেট উইন্সলেট টাইটানিক নায়িকার সঙ্গে, বা ধরেন মার্ক টালির সঙ্গে, এরকম লোকগুলো, মাহাতির মোহাম্মদের সঙ্গে। কিন্তু আপনি এককালীন দেশের রাজনৈতিক নেত্রী শেখ হাসিনার সঙ্গে আমার ছবি পাবেন না পাশাপাশি, এবং তার সঙ্গে আমি অনেক কাছে যাওয়ার সুযোগ পেয়েছিলাম ম্যাডাম খালেদা জিয়া, তার সঙ্গেও আমার কোনো ছবি পাবেন একটা জায়গা ছাড়া। আমি সবই সতর্ক থাকতাম, আমি নিজের প্রচার চাই না, আমি কাগজের প্রচার চাই, এবং কাগজে যারা লেখেন তাদের প্রচার চাই। আমার ছবি কিন্তু আপনারা খুব কমই দেখেছেন, আর আসলে আমি বক্তাও নই, আমি লেখক হতে চাই। এখানে যারা সাংবাদিকতা করছেন তাদের বোঝা উচিত তারা সাংবাদিক, কি সাংবাদিক, কিসের সাংবাদিক, কেন সাংবাদিক, এটা জানতে হবে। দেখবেন লেখা থেকে প্রকাশক, সম্পাদক, মুদ্রাকর ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, প্রকাশকের কাজ হলো সে নিউজ পেপার রোল কিনবে, ছাপাবে, মাইনে শেষে মাসে শেষে বেতন দেবে এবং সবাইকে খুশি রাখবে, কাগজ চালু রাখবে। এটা হলো প্রকাশকের কাজ, তিনি প্রকাশ করেন। দ্বিতীয়ত যিনি সম্পাদক, তিনি অন্যদের লেখাগুলো দেখেন, কোনটা প্রথম পৃষ্ঠে যাবে, কোনটা হেডলাইন হবে, কোনটা ব্যাক পৃষ্ঠে যাবে, বা নতুন কে লেখে সেরকম তিনি বিবেচনা করেন। এটা হলো সম্পাদকের কাজ। ফাইনালি ওখানে 8 লোকের কাজ থেকে সেগুলো লেখকের কাজ। তিনি শুধু লেখেনি, তার কিন্তু কোনো চিন্তা ভাবনা থাকে না, তিনি লিখেই চলে। আমি ছোটবেলা থেকে ক্লাস 10 থেকে আমি জানিয়ে রাখতে চাই সবাইকে, আমি ক্লাস 10 থেকে আমি এই লেখকই হতে চেয়েছি, এবং সেই লেখকই আমি আজও হতে চাই। আমি যখন নির্জন কারাবাসে ছিলাম, কেউ জেলখানে যাবেন না, আপনাকে বলে রাখছি, পালিয়ে যাবেন। আচ্ছা, কিন্তু আমাকে ওরা ধরে নিয়ে গিয়েছিল, গুম করতে চেয়েছিল, গুম করতে পারেনি আপনাদের জন্য, কেন আপনারা টের পেয়ে গেছিলেন যে আমাকে আসলে বাড়ি থেকে অপহরণ করা হয়েছিল ভোর 7:30টার সময়। জেলখানে যাওয়ার পরে আমি আমার বাম চোখ হারিয়েছি, বাম কান হারিয়েছি, ডান কান খুব কম শুনি, এবং ডান চোখে এখন ওরা 50% দিয়েছি। আমি কিন্তু কানের মধ্যে মেশিন টেশিন লাগিয়ে আপনার সঙ্গে কথা বলছি, এবং কথাও জড়তা এসে যাচ্ছে। যাই হোক, একটু আগে একজন দাবি করেছেন ডক্টর রমতেশ সেন, তিনি তার বয়স 85 বছর বয়স, শুনে আশ্বস্ত হলাম। যাক, তাহলে আমার নামেও একটা বিশেষণ আসবে যে আমি তাহলে বয়োজ্যেষ্ঠ বলুন, প্রবীণ বলুন, বুড়ো বলুন, বুড়া বলুন, যাই বলেন না কেন, আমার বয়স 91 সার্টিফিকেট। এবং আসলে সার্টিফিকেটে আমার বয়স 89, সার্টিফিকেটে আমার বয়স 91। আমি সত্যতাই বলি, কারণ আমি যখন ছোট ছিলাম তখন আমার চাচা আমার বয়স লিখে দিয়েছিলেন 2 বছর কমিয়ে, কিন্তু সেটাই ছিল রীতি। এই জন্য যখন ম্যাডাম খালেদা জিয়ার বয়স নিয়ে এত কথাবার্তা হয় তখন আমি হাসি, কারণ এই বয়স নির্ধারিত করে দেয় আপনার পিতামাতা বা অন্য অভিভাবকরা। তখন তো আপনি ছোট, জানেন না আপনার বয়স কি লেখা হবে, এটা বুঝতে হবে। আমি খালেদা জিয়ার জন্ম তারিখ
নিজে পাসপোর্টে রেখেছে 15ই আগস্ট। সুতরাং এটার সঙ্গে যদি আরেকটা 15ই আগস্ট কোনো দুর্ঘটনার সঙ্গে যদি মিলে যায়, তার জন্য খালেদা জিয়া দায়ী ছিলেন না। সুতরাং এটাও বুঝতে হবে। যাই হোক, শেখ মুজিবের কথা বলছিলাম যে তিনি যখন আমাকে চাইলেন, তখন আমি বুঝতে পারলাম যে ওই যে নামের আগে বিশেষণ, এই বিশেষণটা আমি প্রয়োগ করি না, এটাতে তিনি কিন্তু একটু অবাক, ক্ষুব্ধ বা মুগ্ধ, যাই বলুন এরকম হয়েছিল। তিনি আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন। আমি মৃত মানুষ সাক্ষী আনতে চাই না, জীবন্ত মানুষ সাক্ষী আনছি। ফরাসুদ্দিন সাহেব, তখন যিনি পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, তিনি ছিলেন ওই সময় শেখ মুজিবের সেক্রেটারি বা পার্সোনাল সেক্রেটারি। তিনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন এবং আমি গিয়েছিলাম শেখ মুজিবের কাছে। তিনি চাইছিলেন যাতে আমি তার সঙ্গে যোগদান করি। কারণ হচ্ছে বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যখন হবে, শেখ মুজিব চেয়েছিলেন যে না, আমি সেই অনুষ্ঠানটি টেলিভিশনে ওটারই উপস্থাপক হই। ওটারই উপস্থাপক হতে গিয়ে আমি শেখ মুজিবকে জাতির জন্য বলি না, এখনো বলি না। চার্চিলকে কেউ জাতির জন্য বলে না, রুজভেল্টকে কেউ জাতির জন্য বলে না। আপনি ভেবে দেখুন, এই যে বিশেষণ প্রয়োগের প্রবণতা, আমি সাংবাদিকদের অনুরোধ করছি আপনারা ভুলে যান। যে যা সে তাই, তাহলে আমরা সবাই সাংবাদিক। আচ্ছা, এই সাংবাদিকটা আবার অনেক রকম হতে পারে। কে কোন ধরনের সাংবাদিক সেটা আপনাদের নির্ধারণ করতে হবে। আমি ক্লাস 10-এই সাংবাদিক হবার বা লেখক হবার সিদ্ধান্ত নিই এই জন্য যে 52 ভাষা আন্দোলনে আমি আমার বাবাকে দেখেছি কীভাবে রাতারাতি তাকে বদলি করে দেওয়া হলো ঢাকা থেকে সিলেটে এমসি কলেজ। এখানেও একটা সাম্প্রদায়িকতা আছে বাংলাদেশে। আমার মনে হয় আমরা সিলেটকে এমসি কলেজ মোরারচাঁদ বলে না, আমরা আনন্দমোহন কলেজকে এম কলেজ বলি। আমরা এখানে ইত্তেফাক যে রাস্তা আছে, সেই রাস্তাটার নাম হচ্ছে একটা হিন্দু ভদ্রলোকের নামে, সেটাও কিন্তু এখন আমরা এটা বলি না, সংক্ষিপ্তভাবে। যাই হোক, অপ্রাসঙ্গিক কথা হলো এগুলোতেই মধ্যে কিন্তু গড়ে উঠেছে। এবং এই জন্যই আমার বন্ধু বান্ধব সবাই সিএসএস পরীক্ষা দিচ্ছে, তখন চলে গেলেন মুহিত, মোকাম্মেল হক, সাইদুজ্জামান, যা নাম করেন না কেন, আমরা সবাই কিন্তু একটা গ্রুপে ছিলাম। যদিও বয়সে আমি ওদের ছেলে ছোট ছিলাম, আমি ইউনিভার্সিটিতে হাফ প্যান্ট পরে যেতাম প্রথম বছরে। আচ্ছা, তখন একটু ছোট। আচ্ছা, যাই হোক, এই আমি কিন্তু সিভিল সার্ভিস পরীক্ষায় দেইনি, কখনো দেইনি। শেখ সাহেবকে সেটাই বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমি আপনার কাজ করতে পারি না, এই জন্য যে আমি অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছি আমি সম্পূর্ণভাবে স্বাধীন থাকতে চাই। কেন আবার বাবার দুর্গতি দেখে আমি বুঝতে পেরেছিলাম চাকরি করতে গেলে আপনাকে চাকর হতেই হবে, ভালো চাকরি করলে ভালো বেতন পাবেন, আপনার চাকরির নিশ্চয়তা নিরাপত্তা থাকবে। চাকরি করতে গিয়ে বিরোধিতা করা সরকারের ঠিক নয়। আমার বাবা সেই ভুলটি করেছিলেন, তিনি চিরকালই বিদ্রোহী ছিলেন সরকারের বিরুদ্ধে, সেই জন্য তিনি চাকরি শেষ করত পোস্ট রিটায়ারমেন্ট নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে কিছুদিন পড়াশোনা করেছিলেন। সাংবাদিকদের খেলাও সেই একই ক্ষেত্রে প্রযোজ্য, একই কথা প্রযোজ্য। আপনারা আসলে কারো না কারো চাকরি করছেন। এবং আরো দুঃখের কথা এই যে আপনাদের যাবার কোনো বিকল্প নেই। বাই দ্য ওয়ে, এখানে আমি আজকে এসেছি আপনাদের প্রশ্ন করার জন্য। আমি আত্মসমালোচনা, সাংবাদিক সমালোচনা করতে চাই, কারণ আমি একটা পথ নির্দেশনা আপনাদের দিতে চাই। 91 বছর বয়স তো, আর 2-3 বছর পরেই হয়তো আগামীকালের স্ট্রোকে আমি মারা যেতে পারি। কিন্তু আমি বলে যেতে চাই আপনাদের কাছে আমি কিভাবে সফল হলো। আমি দাবি করতে পারি আমি সম্পূর্ণভাবে নিরপেক্ষ এবং অর্থনৈতিকভাবে আমি সম্পূর্ণভাবে বলতে পারেন যে স্বয়ংসম্পূর্ণ। এখানে আমার নামে অনেক গুজব আছে। পার্টিকুলারলি একটা কেক খাওয়ার ঘটনার পরে আমি 60 কোটি টাকা পেয়েছি। আমি মনে মনে হাসি, 500 কোটি টাকা বললেই বা কি, আমি তো জানি আমি কি করতে পারি।
এবং এই আরেকটা কথা মনে রাখবেন, এই দেশে নয় শুধু, আমি বিদেশেও করেছি। আমি বিদেশে অমিতাভ বচ্চনকে হারিয়েছি, অনিল কাপুরকে হারিয়েছি, মিঠুন চক্রবর্তীকে হারিয়েছি, রবিশঙ্করকে হারিয়েছি, বিসিসিআইকে হারিয়েছি, ইমরান খানকে হারিয়েছি। হারিয়ে ব্রিটেনে যে প্রথম 4টি রেডিও স্টেশন প্রাইভেট মালিকানা হয়েছিল, সেটার মধ্যে আমি বিজয়ী হয়েছিলাম। কারণ আমার দুটো দিক আছে, আমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং ভালো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এগুলো আমার বলার দরকার ছিল, আজকে বলছি এসে হচ্ছে এই জন্য। আমি ওখানেও অ্যাকাউন্টেন্ট হলেই কি আপনি ভাবেন আপনি ভালো কাজ, তা নয়। আমি ভালো অ্যাকাউন্টেন্ট ছিল, আমি প্যান আমেরিকান চেষ্টা করতাম। এখানে 11 তলা বাড়ি, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করেছি। এবং মুক্তিযুদ্ধের এক পর্যায়ে আমি ইন্টারকন্টিনেন্টাল ছেড়ে চলে যাই, কিন্তু আমি প্যান আমেরিকানের অধীনে যখন ছিল ইন্টারকন্টিনেন্টাল, তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছিলাম যে পাকিস্তান থাকবে না, আমার বিপদ হবে। কেন তখন ব্যাংক ট্যাঙ্ক সব বন্ধ ছিল 71-এ। এইসব ঘটনা আমি আশা করি ভবিষ্যতে আপনারা সব জানাবো কি হয়েছিল। ভুট্টো সাহেবের সঙ্গে রীতিমতো তার মদ্যপানের সহযোগী আমাকে হতেই হতো। দেখতাম তিনি খুব বাজে মদ খান। আচ্ছা, যাই হোক, এই বলছে এই জন্য যে যেহেতু আমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলাম এবং কষ্ট করে আমি MA পাশও করেছি এবং ব্যাংকিং এবং কারেন্সির উপরে, এটা কিন্তু আজকে আমাদের সবচেয়ে বড় সমস্যা, ব্যাংকিং অ্যান্ড কারেন্সি। ডক্টর ইউনূসকে সেই জন্যই আমি বারবার বলি, ওনাকে যে করেই হোক, যে কোনো পদেই হোক, আমাদের রেখে দিতে হবে। এই যে ব্যাংক অ্যান্ড কারেন্সি, দেখুন উনি বা আমি যখন লন্ডন ছাড়ি এই জুলাই বিপ্লবের পরে, তখন দেখলাম যে 127 টাকার ডলার এখন 120, 122-এর মধ্যে আছে, কিন্তু সোনার দাম যাচ্ছে বেড়ে। তার মানেটা কি? মানে হচ্ছে মানুষ ব্যাংকে টাকা রাখতে ভয় পায়, ডলার কিনে রাখতেও চাচ্ছে না, তারা সোনা কিনে রাখতে চাচ্ছে। কিন্তু এটা তারা নিরাপত্তায় ভুগছে তাদের বাড়িতে। এই জিনিসগুলো আপনার বুঝতে হবে। যদি ব্যাংকিং ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা ঠিক না থাকে, তাহলে পরে আপনাদের সবারই ভবিষ্যৎ, টাকা পাবেন আপনি, কিন্তু ওই টাকার কোনো মূল্য থাকবে না। আপনাদের দি পোস্টম্যান নামে একটা মুভি, দি পোস্টম্যান নামে একটা মুভি দেখবেন, এটা পাবলো নেরুদার জীবনী নিয়ে করা। সেখানে ইটালিতে ফ্যাসিস্ট গভর্নমেন্ট পতনের পরে নোটের কোনো দাম ছিল না, রাস্তাঘাটে নোট উড়ে বেড়াচ্ছিল, লোকে পা থেকে চলে যেত। তারা পানি চাইতো, পানির বদলে তারা হয়তো খাওয়া চাইতো, বা আপেলের বদলে তারা হয়তো অন্য নাশপাতি চাইতো। এইভাবে কিন্তু বাটারে চলে গেছে ইটালি। সেখান থেকে ইটালি আবার তার মুদ্রা ব্যবস্থায় লিরাতে ফিরে আসে। বাংলাদেশের অবস্থা কিন্তু আমরা সেই সঙ্গীন অবস্থাতে আছি, বুঝতে হবে। এটা কেউ বলে না। এটার জন্য দায়ী তথাকথিত অর্থনীতিবিদ কয়েকজন আছেন, আমি তাদের নাম করতে চাই না। তারা অত্যন্ত ভুল পরামর্শ দিয়েছিলেন শেখ হাসিনাকে এবং অর্থমন্ত্রী তদানীন্তন মিস্টার মুহিত আমার বিশেষ বন্ধু ছিলেন। তিনি 76টা ব্যাংক করেছিলেন। 76টা ব্যাংক করেছেন, তার কারণ তিনি বলেছিলেন আমি রাজনৈতিক বিবেচনায় 76টা ব্যাংক করতে বাধ্য হয়েছে। অথচ 1955-এ, যখন আমি 56-এ যখন আমি MA পড়ছি, তখন আমি জানতাম ইংল্যান্ডে 5 বিগ ব্যাংকস আছে। আজকে ইংল্যান্ডে মাত্র 3টে বড় ব্যাংক আছে আর ছোট ছোট খুচরা ব্যাংক আছে। আর এদেশে দেখুন কত ব্যাংক আছে। ইংল্যান্ডের 3টা বড় ব্যাংক বলেছি, ন্যাটওয়েস্টের মধ্যে একটা হচ্ছে রাষ্ট্রায়ত্ত, আর একটা হচ্ছে আপনার লয়েডস অ্যান্ড বার্কলেস, এগুলো হচ্ছে অন্য প্রাইভেট। এই যে যেখানে অবস্থা আছে, আমি শেষ করছি। সুতরাং আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা যেন বিপদে না পড়েন। সাংবাদিকতা এখনো কিন্তু কোনো সম্মানজনক পেশা হয়নি বাংলাদেশে। অত্যন্ত দুঃখের সঙ্গে আমাকে বলতে বাধ্য যে আমি যখন প্রথম দায়িত্ব শুরু করি, তখন 2জন এমপ্লয়ি যারা নিচ্ছিলেন তাদের বাবারা বলেছিলেন সাংবাদিকতা বড় তো সাংঘাতিক লোক, ছন্দ করেই বলতেন, এরা চাঁদাবাজি করে। সুতরাং আপনারা যে খুব সম্মানজনক অবস্থায় আছেন তা নয়, অথচ আপনাদের সম্মানজনক অবস্থায় যেতে হবে, তা নাহলে এই দেশ টিকবে না। সেই জন্য আমি মনে করি এই সাংবাদিকতা পেশার উন্নতির জন্য একটা
নিউজ পেপার স্ট্যান্ডার্ড কমিটি করা উচিত, যেখানে বিবেচনা করা হবে যে বিভিন্ন পত্রিকার যেসব ছাপা হচ্ছে এগুলো স্ট্যান্ডার্ড ঠিক আছে কিনা, একটা স্ট্যান্ডার্ডে আনতে হবে সবগুলোকে। এবং প্রতিটা সাংবাদিক ভাই বোনদের আমি বলছি যে আপনার বিকল্প একটা কিছু পেশার ব্যবস্থা করুন। আমাকে যদি আজকে বিতাড়িত করা হয়, যেমন করা হয়েছিল বহুবারই, এরশাদ আমলে হয়েছে, হাসিনা আমলে হয়েছে, কিন্তু আমি জানতাম আমি মালদ্বীপে যাই অথবা আমেরিকাতে যাই অথবা ইউরোপে যাই বা ইংল্যান্ডে যাই, আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে আমি একটা কাজ পাবই হচ্ছে। ঠিক তেমনি আমি কিন্তু আবার গিটারের আর্টিস্ট, সেটাও মনে রাখবেন যে আমি সঙ্গীত জীবন দিয়েই শুরু করেছি সাংবাদিক জীবন। সুতরাং আমার কাগজে দেখবেন প্রতি সপ্তাহে নির্বাচিত গান থাকে এবং আমি গানের কথা উল্লেখ করি, কালকেও আমি গানের কথা বলে এসেছি। আচ্ছা, সুতরাং আপনারা আরেকটা বিকল্প পেশার দিকে মন দেন। অ্যান্ড ফোর্থলি, আমি টিচারও হতে পারি, আমি তাকে শিক্ষা করবো, আমি MA ইকোনমিক্স করেছি। সুতরাং চারটা আছে বলেই আমি কিন্তু যা খুশি তাই লিখতে পারি, বলতে পারি এখনো, সেটা খালেদাকে হোক, শেখ মুজিবকে হোক, হাসিনাকে হোক। এই স্বাধীনতাটুকু আপনাকে অর্জন করতে হবে। অর্থাৎ আপনি সাংবাদিকতার উপর যদি বেশ নির্ভর করেন, তাহলে একদিন আপনি দালাল নামে অভিযুক্ত হতে পারেন। যে মতিউর রহমান আমার সম্পর্কে এত কথা বললেন, তার কাছে আমি অসীম কৃতজ্ঞ এই জন্য যে তিনি কিন্তু আমাকে জোর করিয়ে শেষ পর্যন্ত ডিক্লারেশন নিয়ে দিয়েছেন আদালত থেকে। তার সঙ্গে আমার অনেক সম্পর্ক আছে, আমি তার একজন অকৃত্রিম বন্ধু, তার মঙ্গল চাই আমি, এবং আমি তাকে অনেক ধন্যবাদ জানাতে চাই আবারও। আচ্ছা, কিন্তু আজকে দেখুন মতিউর রহমান এবং মাহফুজুর রহমান নিশ্চয়ই তারা এই সম্মেলনের পেছনে একটা বড় অবদান রাখছেন। কেন? তারা দেখেছেন যে তাদের অফিস পুড়ে গেছে, তো পুড়ে গেছে হিসাব করে দেখুন হাতের ভিতর 20 মিনিটের মধ্যে, অর্থাৎ তার আগেই টার্গেট ছিলেন যে কোনো উপায় হোক প্রথম আলো এবং ডেইলি স্টারকে ধ্বংস করতে হবে। এক্ষেত্রে বিদেশে 2-1 পডকাস্ট বক্তা খুব খারাপ ভূমিকা রেখেছেন, এটা অন্যায়। আচ্ছা, কিন্তু মতিউর রহমান এবং মাহফুজ আলমকে বুঝতে হবে, যখন নয়াদিগন্ত এবং সংগ্রাম আক্রান্ত হয়েছিল তখন তারা কোনো কথা বলেননি, আমি দেখিনি। আমার কাগজ যখন বন্ধ হয়ে গেল, পৌঁছে গেল, বন্ধ হয়ে গেল, আমিও তাদের পাশে পাইনি। আজকে তারা চাচ্ছেন এবং আপনারা সবাই চাচ্ছেন যে সব সাংবাদিক যেন ঐক্যবদ্ধ হই, আমিও সেটা চাই। কিন্তু ঐক্যবদ্ধ হতে হলে আপনাদের বিকল্প কিছু আরো গুণ থাকতে হবে, যাতে আপনার সাংবাদিকতা কিছুদিন হলেও বাদ দিয়ে অন্য কিছু নির্ভরশীল করতে পারেন। কেন মাসের শেষে টাকাটাই হচ্ছে প্রধান কথা। আপনার সংসারিক খরচ, ছেলেমেয়েদের স্কুল খরচ, আপনার পারিবারিক খরচ মেটাতেই হবে। এই টাকা যাতে নিশ্চিত হতে পারেন, দয়া করে আপনারা চিন্তা করুন। আর এইটা চিন্তা করার একমাত্র বই পড়ুন, অনেক বই পড়ুন বিভিন্ন বিষয়ে, এবং স্পেশালাইজ করুন যে আমি ফরেন সার্ভিসে, আমি সিভিল সার্ভিসে, বা অর্থনীতিতে, বা পলিটিক্সে আমি একজন বিশেষজ্ঞ, বা সিরিয়া বিষয়ে অথবা টার্কি বিষয়ে আমি একজন বিশেষজ্ঞ। আপনারা প্রত্যেকে কিন্তু বিশেষজ্ঞ হতে পারেন। দেখবেন যে সানডে টাইমস অবজারভার থেকে যে টার্কি থেকে লিখেছেন অমুক, এইটা আপনারা করুন, করলে পরে আপনারা থাকবেন। আপনাদের যখন দালাল বলা হয় আমার খুব দুঃখ লাগে, এবং বলবেই না কেন, যারা ছিল কয়েকদিন আগে আওয়ামী লীগের পক্ষে তারা হয়ে গেল সব এখন বিএনপির পক্ষে। এটা একটা অদ্ভুত ব্যাপার নাকি? এটা ম্যাজিক। এই ম্যাজিকে কেন আপনার পাল্লায় পড়েছেন? এই ম্যাজিকে আপনি করবেন না। সুতরাং এতে আপনার সম্মান বাড়ছে না, কমছে। এবং আমি নিজেকে একজন সম্মানিত ব্যক্তি হিসেবে পরিণত করতে চাই বলেই ক্লাস 10 থেকেই আমি বিভিন্ন গুণ আয়ত্ত করার চেষ্টা করেছিলাম। ফাইনালি আমি বলি, একটা বই দেখবেন গ্যারি কুপারের হাই নুন, এটা উনি খুব ভালো রিভলভার চালাতে হয়। তো ওনার শত্রুপক্ষের সাথে যখন মিলিত হতেন